কলকাতার বিখ্যাত মিত্রা সিনেমার কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। মানে একসময় এই হলটি তো ছিল ইতিহাস আর আবেগের একটা একদম নিখুঁত প্রতিশব্দ। একদম। টিকিট কাউন্টারের বাইরের সেই লম্বা লাইন, ভেতরের দর্শকদের উচ্ছ্বাস, সব মিলিয়ে সে এক অন্যরকম উৎসবের পরিবেশ ছিল। হ্যাঁ, আর আজ জায়গাটা একটা চকচকে শপিং মল। সেখানে নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় থেকে শুরু করে হয়তো সবই পাওয়া যায়, শুধু সিনেমা দেখার কোনো স্ক্রিনটাই আর নেই। ঠিক। আর মিত্রা সিনেমার এই পরিণতি আসলে পুরো বাংলা চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থারই একটা চমৎকার রূপ। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই রূপান্তরটির পেছনের গল্পটাই খুঁজব। বাংলা সিনেমার সেই সোনালী যুগ থেকে শুরু করে মানে আজকের আধুনিক স্বাধীন ধারার সিনেমায় যে বিবর্তন আর এর নেপথ্যে থাকা সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রভাব সবকিছুর একটা চুলচেরা বিশ্লেষণ উঠে আসবে। হ্যাঁ, কারণ একসময়ের জমজমাট সিঙ্গল স্ক্রিনগুলো কিভাবে শপিং মলে পরিণত হলো তার পেছনে তো কেবল অর্থনীতির হাত নেই, এর পেছনে রয়েছে রুচির এক বিশাল পরিবর্তন। একদম তাই। আর এই পুরো যাত্রাপথটি বোঝার জন্য আমরা বেশ কিছু তথ্যের ওপর নির্ভর করছি। যেমন ধরুন হলিউড রিপোর্টার, দ্য টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, সাহাপিডিয়ার কিছু প্রবন্ধ, সাথে থাকছে আইএমআরবির রিপোর্ট, উইকিপিডিয়ার বক্স অফিস ডেটা আর কিছু দারুণ গবেষণাধর্মী বিশ্লেষণ। এই সব কিছুর ওপর ভিত্তি করেই আজকের এই তথ্যের অনুসন্ধান সাজানো হয়েছে। এবং আজকের আলোচনায় আমরা মূলত দেখব কিভাবে শহরে আর গ্রামীণ দর্শকের রুচির এই বিশাল বিভাজন মানে এই শিল্পকে প্রায় খাদের কিনারে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মের নির্মাতারা কিভাবে এই সংকট থেকে শিল্পটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা আমরা বিশ্লেষণ করব। দারুণ। তো এই বিভাজনের গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে, বিশেষ করে ৮০-র দশকের শুরুতে। ১৯৮০ সালে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণের পর বাংলা সিনেমার যেন একটা গোটা যুগের অবসান ঘটে গেল। সেই সময় উত্তম কুমার একাই ছিলেন একটি আস্ত ইন্ডাস্ট্রির সমান। লগ্নিকারীদের কাছে তিনি ছিলেন এমন এক ভরসার জায়গা যার নাম পোস্টারে থাকা মানে ছবির নিশ্চিত হিট। একদম। কিন্তু শুধু তার স্টারডম নয়, আগেকার সিনেমাগুলোর গল্প বলার ধরনেও একটা আলাদা শক্তি ছিল। সিনেমাগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের ওপর অনেকটা নির্ভরশীল ছিল। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো সেই পুরনো সাহিত্য নির্ভর সিনেমাগুলো কেন এতটা সফল ছিল তার পেছনের মেকানিজম বা পদ্ধতিটা। সেই সময় ছবিগুলোতে গ্রামীণ আবেগ, পারিবারিক টানাপোড়েন এবং লোকজ সংস্কৃতির যে নিখুঁত প্রতিফলন ছিল, হ্যাঁ, যা সাধারণ মানুষকে প্রবলভাবে হলমুখী করত। ঠিক। সিনেমা দেখাটা তখন কোনো নিভৃত ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল না, এটি ছিল রীতিমতো একটি সামাজিক উৎসব। গ্রামের মানুষ দল বেঁধে হলে যেত, পর্দায় নিজেদের জীবনের গল্প দেখে হাসত, কাঁদত। কিন্তু এরপর মানে ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে এসে একটা বড়সড় বাঁকবদল ঘটে। ঋতুপর্ণ ঘোষ, সৃজিত মুখোপাধ্যায় এবং অঞ্জন দত্তের মতো নির্মাতাদের হাত ধরে একটা বলা যায় আরবান বা শহুরে পুনর্জাগরণ আসে। সিনেমা হয়ে ওঠে অনেক বেশি বুদ্ধিবৃত্তিক এবং মনস্তাত্ত্বিক ও আধুনিকও বটে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। আমরা যখন এই উচ্চমার্গের শিল্প বা বুদ্ধিবৃত্তিক সিনেমা তৈরিতে ব্যস্ত ছিলাম, তখন কি আমরাই নিজেদের ফাঁদে পা দিইনি? মানে আপনি বলতে চাইছেন? মানে এই আধুনিক ও শহুরি ছবিগুলো শহরের শিক্ষিত মধ্যবিত্ত দর্শককে আবার সিনেমা হলে ফেরাতে সক্ষম হলেও গ্রামীণ দর্শক তো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ল। গ্রামীণ দর্শককে উপেক্ষা করার মাশুলিকে এই শিল্পকে এখন গুনতে হচ্ছে। দিনের শেষে তারাই তো ছিলেন বাণিজ্যিক সিনেমার সবচেয়ে বড় ক্রেতা। ঠিক এই জায়গাতে বিচ্ছিন্নতার মনস্তত্ত্বটা বোঝা জরুরি। আধুনিক সাহিত্য আর সিনেমার এই শহরি প্রবণতা গ্রামীণ সেন্টিমেন্ট থেকে এতটাই দূরে সরে গিয়েছিল যে গ্রামের সাধারণ মানুষ আর এই ছবিগুলোর সাথে কোনোভাবেই সংযোগ স্থাপন করতে পারছিল না। একদম। শহরের ড্রয়িং রুমের গল্প তার সবার গল্প নয়। আধুনিক লিভ ইন সম্পর্কের জটিলতা, এগুলো গ্রামের সেই খেটে খাওয়া মানুষটার জীবনের সাথে একেবারেই মিলত না। গ্রামীণ দর্শক হলে যেত একটু লার্জার দ্যান লাইফ বিনোদন পেতে। উচ্চকিত আবেগ আর উৎসবের আমেজ ছিল তাদের চাওয়া। আর সিনেমাগুলো হয়ে গেল ধীরগতির, চুপচাপ এবং অন্তর্মুখী। ফলে গ্রামীণ দর্শকদের বিনোদনের জগতে একটা বিশাল শূন্যস্থান তৈরি হলো। আর সেই শূন্যস্থান তো কাউকে না কাউকে পূরণ করতেই হতো, তাই না? ঠিক তাই। স্যাটেলাইট টিভির যোগে গ্রামীণ দর্শক যখন দেখলেন নিজেদের গল্পগুলো আর বাংলা সিনেমায় পাওয়া যাচ্ছে না, তখন তারা হিন্দিতে ডাব করা দক্ষিণী ছবি দেখতে শুরু করলেন। হ্যাঁ,
সেখানে তারা পেলেন সেই হারানো ফ্যামিলি ড্রামা, লাউড অ্যাকশন আর লার্জার দ্যান লাইফ হিরো। এরপর টলিউডের মূলধারা সিনেমা এমন একটা কাজ করে বসল যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। তারা বলিউড এবং দক্ষিণী ছবির হুবহু রিমেক করা শুরু করল। যাকে বলা যায় কপির কপি। বলিউড নিজেই তখন সাউথের কপি করছে আর বাংলা ছবি সেই বলিউডের কপি করছে। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ প্রশ্ন জাগে একটা দক্ষিণী রিমেক কেন বাংলার মাটিতে সেভাবে শেকড় গাঁটতে পারল না। ব্যাপারটা অনেকটা অন্যের মাপে তৈরি করা দামি স্যুট পরার মতো। দারুণ একটা উপমা। হ্যাঁ, একটি দক্ষিণী ব্লকবাস্টারের কাঠামো বা স্ট্রাকচার হয়তো সেই রিমেক ছবিতে থাকছে, কিন্তু তার ভেতরে বাংলার নিজস্ব বডি ল্যাঙ্গুয়েজ, উৎসব, পারিবারিক মূল্যবোধ বা মাটির গন্ধ একেবারেই নেই। একদম। দর্শক খুব দ্রুতই বুঝে গেল যে এই নকল ছবির চেয়ে আসল দক্ষিণী ছবিটাই হিন্দিতে ডাব করে দেখা অনেক বেশি উপভোগ্য, যার চূড়ান্ত পরিণতি হিসেবে আজ আমরা দেখছি পুষ্পা বা কেজিএফ এর মতো ডাব করা ছবিগুলো মৌলিক বাংলা বাণিজ্যিক ছবির চেয়েও বাংলার গ্রামগঞ্জে বেশি ব্যবসা করছে। বাপরে, এটা তো রীতিমতো অ্যালার্মিং। হ্যাঁ, নিজস্ব সংস্কৃতির এই অভাবের কারণেই পরিচালক অনুরাগ কশ্যপ একবার বাংলা সিনেমাকে সরাসরি ঘাটিয়া বা জঘন্য বলে বসেছিলেন, যা নিয়ে প্রবল বিতর্ক হয়। অথচ একই সময়ে দোস্তজি বা নূরজাহানের মতো দারুণ সব মৌলিক সিনেমা তৈরি হচ্ছে। মানে কন্টেন্টে তো অভাব ছিল না। আসল অভাব ছিল সেই কন্টেন্টকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার বাণিজ্যিক কাঠামো। মাল্টিপ্লেক্স কালচার এই কাঠামোকে আরও ধ্বংস করে দেয়। একটা সাধারণ পরিবারের 4 জন সদস্য নিয়ে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে পপকর্ন আর যাতায়াত খরচ মিলিয়ে 1000 টাকার উপরে খরচ হয়ে যায়, যা সাধারণ কর্মজীবী মানুষের ধরাছোঁয়ার একেবারেই বাইরে। তার মানে দাঁড়াচ্ছে, একদিকে কন্টেন্ট চলে গেল সাধারণ মানুষের মাথার ওপর দিয়ে, অন্যদিকে টিকিটের দাম চলে গেল তাদের পকেটের বাইরে। একদম ঠিক। সৃজিত মুখার্জির অটোগ্রাফ ছবি সেই বিখ্যাত গানের লাইনটা মনে পড়ছে, আমাকে আমার মতো থাকতে দাও। টলিউড যেন অনেকদিন এই শহরে আতেল বুদবুদের মধ্যে থেকেই এই কথাটাই বলে এসেছে। কিন্তু মূলধারার বাণিজ্যিক ছবি ছাড়া কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি আর্থিকভাবে টিকে থাকতে পারে না। আর এই রিমেক নির্ভরতা এবং দর্শক হারানোর ব্যর্থতা শুধু সাংস্কৃতিক গর্বই চূর্ণ করেনি, এটি তৈরি করেছে এক বিশাল অর্থনৈতিক ব্ল্যাক হোল। আর এই অর্থনৈতিক ব্ল্যাক হোলের চিত্রটা কতটা ভয়াবহ তা 2023 সালের বক্স অফিসের পরিসংখ্যান দেখলেই স্পষ্ট হয়ে যায়। ধরুন, যেখানে হিন্দি ছবির আয় 785 কোটি টাকা, হ্যাঁ, আর পাঞ্জাবি ছবির 235 কোটি টাকা, মারাঠি ছবির 201 কোটি টাকা, সেখানে বাংলা ছবির আয় কত জানেন? মাত্র 66 কোটি টাকা। বাপরে, এত কম! হ্যাঁ, এই আর্থিক দৈন্যদশা সরাসরি আঘাত করেছে ছবি নির্মাণের মূল প্রক্রিয়ায়। মুম্বাইতে যে মানের একটি ছবি তৈরি হতে অন্তত 30 থেকে 40 দিন সময় লাগে, কলকাতায় বাজেটের অভাবে সেই একই ছবি মাত্র 14 থেকে 16 দিনে শ্যুট করে শেষ করার একটা অলিখিত নিয়ম তৈরি হয়ে গেছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। টলিউডের অনেক বড় বড় পরিচালকও এই 14 দিনের শুটিং শেষ করাটাকে একটা বিরাট কৃতিত্ব হিসেবে প্রচার করেন। কিন্তু আমি এই জায়গাটাতেই একটা কড়া যুক্তির অবতারণা করতে চাই। অর্থনৈতিক সীমাবদ্ধতার দোহাই দিয়ে 14 দিনে তাড়াহুড়ো করে শুটিং শেষ করাটা কি সত্যি কোনো গর্বের বিষয়, নাকি এটি একটি ভঙ্গুর রুগ্ন সিস্টেমের অকাট্য প্রমাণ? একটা ভালো দৃশ্য বা জটিল আবেগ ফুটিয়ে তোলা তো সময় দাবি করে। তা বোঝা দরকার। কম সময়ে শ্যুট করা মানে জাদুকরি কোনো দক্ষতা নয়, এর মানে হলো কম্প্রোমাইজ বা আপস করা, মানে কোয়ালিটির সাথে আপস। একদম। 14 দিনে একটা ছবির কাজ শেষ করতে হলে জটিল কোনো অ্যাকশন দৃশ্য শ্যুট করা যায় না, সূক্ষ্ম আলোর কাজ করা যায় না, বা ডাইনামিক ক্যামেরা মুভমেন্টের জন্য ডলি ট্র্যাক পাতার সময়ও থাকে না। তার মানে বাধ্য হয়ে পরিচালকদের স্ট্যাটিক বা স্থির ক্যামেরায় ইনডোর লোকেশনে প্রচুর সংলাপ নির্ভর দৃশ্য শ্যুট করতে হয়। হ্যাঁ, এর ফলে ছবির সিনেম্যাটিক আবেদনটাই নষ্ট হয়ে যায়। মনে হয় যেন টিভির জন্য বানানো কোনো মেগা সিরিয়াল বড় পর্দায় চালানো হচ্ছে। এর সাথে আবার যোগ হয়েছে ডিস্ট্রিবিউশন বা পরিবেশনের অসম লড়াই। মুম্বাইয়ের বড় ডিস্ট্রিবিউটরদের দাপটে অনেক সময় বাংলা ছবির শোগুলো কিভাবে রাতারাতি অর্ধেক হয়ে যায় তার তো অসংখ্য উদাহরণ রয়েছে। ঠিক, হয়তো কোনো বাংলা ছবি ভালো চলছে, হঠাৎ একটা বড় বাজেটের হিন্দি ছবি রিলিজ হলো, আর মাল্টিপ্লেক্সগুলো অবলীলায় বাংলা ছবির শো কমিয়ে দিল। আর তার ওপরে ইন্ডাস্ট্রির ভেতরের কিছু নোংরা রাজনীতি তো আছেই।
ভুয়া বক্স অফিস রিপোর্ট ছড়ানো, পিআর এজেন্সি দিয়ে অন্য ছবির নেতিবাচক র্যাঙ্কিং করানো। আর ফ্যান ক্লাবগুলোর বিষাক্ত ট্রলিং, এগুলো ইন্ডাস্ট্রির আসল সমস্যাগুলোকে পুরোপুরি আড়াল করে দিচ্ছে। এই সব কিছু মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে একটি ভালো এক্সপেরিমেন্টাল বা পরীক্ষামূলক ছবি বানাতে গেলে তাকে ব্যাকআপ দেওয়ার জন্য অন্তত 6টি বড় বাজেটের বাণিজ্যিক হিট দরকার। কিন্তু সেই হিটগুলো তো আসছে না, তাই বাজেট ঘাটতি আর ডিস্ট্রিবিউশনের এই লড়াই থেকে বাঁচতে বাংলার নির্মাতারা নতুন পথ খুঁজতে শুরু করেছেন। অনেকেই মনে করেছিলেন ওটিটি প্ল্যাটফর্ম হয়তো সেই কাঙ্ক্ষিত মুক্তির পথ হতে পারে। কিন্তু ওটিটির ক্ষেত্রেও তো চিত্রটা খুব একটা আশাব্যঞ্জক নয়। হইচইয়ের মতো নিজস্ব প্ল্যাটফর্মগুলো প্রবাসী বাঙালিদের কাছে পৌঁছাতে বেশ সফল হয়েছে ঠিকই, কিন্তু যদি নেটফ্লিক্স বা অ্যামাজনের মতো ন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মগুলোর কথা ধরা হয়, তাহলে একটা ভয়াবহ তথ্য সামনে আসে। তথ্যটি সত্যিই অবাক করার মতো। নেটফ্লিক্সে বাংলা কন্টেন্টের সংখ্যা মাত্র 6টি। মাত্র 6টি? সিরিয়াসলি? হ্যাঁ, এর কারণটা খুব সহজ সমীকরণ। যে ছবি থিয়েটারে ব্যবসা করতে পারে না, তার কোনো বাজার দর থাকে না। ওটিটি প্ল্যাটফর্মগুলো থিয়েট্রিক্যাল রিলিজের রেসপন্স দেখেই কন্টেন্ট কেনে। হ্যাঁ, মানে বক্স অফিসে ব্যর্থতা ওটিটির দরজাও বন্ধ করে দিচ্ছে। একদম, যা আবার ছবির স্যাটেলাইট এবং ডিজিটাল আয়কে শূন্যে নামিয়ে আনছে। এটি একটি অন্তহীন চক্র। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? পশ্চিমবঙ্গের বাজার যখন সংকুচিত, ওটিটি যখন মুখ ফেরাচ্ছে, তখন অনেকেই বলেন বাংলাদেশ তো একটা বিশাল বাজার হতে পারত। 17 কোটির বেশি মানুষের দেশ বাংলাদেশ। ঠিক। দুই বাংলার ভাষা এক, তাহলে এই বাজারটা কেন কাজে লাগানো যাচ্ছে না? জর্জ বার্নার্ড শর সেই বিখ্যাত উক্তিটার মতো বলতে হয়, আমরা দুই বাংলা যেন একই মানুষ, শুধু দুটি ভিন্ন ভাষার দ্বারা বিভক্ত। এখানে ভাষা এক হলেও আমাদের সাংস্কৃতিক এবং মানসিক ভাষা কি এতটাই আলাদা হয়ে গেছে? স্পষ্টভাবে দেখিয়েছেন যে কলকাতা আর ঢাকার দর্শকের মধ্যে আসলে কোনো কমন ইমোশনাল থ্রেড বা সাধারণ আবেগের সুতো নেই। এটা একটু বুঝিয়ে বলবেন। ধরুন, কলকাতার বক্স অফিসে যে ধরনের বুদ্ধিবৃত্তিক ডিটেকটিভ বা গোয়েন্দা ছবিগুলো, যেমন ফেলুদা বা ব্যোমকেশ, প্রবল জনপ্রিয়, সেগুলো ঢাকার মাল্টিপ্লেক্সে একেবারেই চলে না। আবার অন্যদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বক্স অফিসে যে ছবিগুলো হিট হয়েছে, সেগুলো মূলত রূঢ় বাস্তবতার গল্প বা হাই অকটেন অ্যাকশন নির্ভর। ঠিক, এই ধরনের ছবি আবার কলকাতার দর্শককে সেভাবে টানে না। রুচির এই মৌলিক পার্থক্যের কারণেই দুই বাংলার যৌথ প্রযোজনার ছবিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই খেই হারিয়ে ফেলে। এর পাশাপাশি কিছু বাস্তব পরিস্থিতিও তো বাধা হয়ে দাঁড়িয়েছে। গত আগস্টের ছাত্র অভ্যুত্থানের পর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই থমকে গেছে। হ্যাঁ, রাজনৈতিক পাল্লাবদল এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে সেখানে নতুন ছবির কাজ খুব কম হচ্ছে। প্রশাসনিক জটিলতা বা লাল ফিতার দৌরাত্ম্য তো আছেই। তার উপর বাংলাদেশিদের জন্য ভারতে এসে শুটিং করার খরচ বা ভিসার প্রক্রিয়া এখন আগের চেয়ে প্রায় দ্বিগুণ কঠিন হয়ে গেছে। একদম, দুই ইন্ডাস্ট্রির নির্মাতাদের মধ্যে একত্রে কাজ করার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও এই ক্রস বর্ডার বা সীমানা পেরিয়ে কাজ করার লজিস্টিক খরচ, এবং সবচেয়ে বড় কথা, উভয় বাংলার দর্শককে একই সাথে টানতে পারে এমন একটি সার্বজনীন চিত্রনাট্যের অভাবেই এই মেলবন্ধন ব্যাহত হচ্ছে। ঠিক। তাহলে উপায়? ওটিটি খুব একটা কাজে আসছে না, আন্তর্জাতিক বাজার বা বাংলাদেশের বিশাল বাজার ধরা যাচ্ছে না, হিন্দি আর সাউথের ছবির সাথে বাজেটে পেরে ওঠা যাচ্ছে না, আর 14 দিনের শুটে কোয়ালিটি ধরে রাখা যাচ্ছে না। এই ধ্বংসস্তূপ থেকে ইন্ডাস্ট্রি কিভাবে ঘুরে দাঁড়াবে? আশার কথা হলো, ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা শুরু হয়েছে, এবং এই চেষ্টার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসাবে কাজ করছে মালায়ালাম মডেল। মালায়ালাম মডেল? এটা ঠিক কি? সাউথের অন্যান্য ইন্ডাস্ট্রিতে, যেমন তামিল বা তেলুগুতে তারকাদের নিয়ে যে অন্ধ পূজার চল আছে, যাকে মাস হিস্টেরিয়া বা সুপারস্টারের নামে মন্দির তৈরি করা বলা যায়, সেটা বাঙালি বা মালয়ালম সংস্কৃতিতে নেই। কেরালায় যেমন সুপারস্টার আছেন, তেমনি সেখানে খুব শক্তিশালী গল্পের স্বাধীন ধারার ছবিও তৈরি হয়, এবং সেগুলো বক্স অফিসেও দাপিয়ে ব্যবসা করে। হ্যাঁ, মালায়ালম ইন্ডাস্ট্রিতে সমান্তরাল বা আর্ট হাউস সিনেমা এবং বাণিজ্যিক সিনেমা খুব সুন্দরভাবে একসঙ্গে চলতে পারে। তারা তাদের নিজস্ব লোকজ সংস্কৃতি, পুরাণ এবং গ্রামীণ মিথগুলোকে আধুনিক সিনেমাটিক ভাষায় তুলে ধরে। আর আমাদের আধুনিক বাংলার নির্মাতারাও এখন ঠিক সেটাই করার চেষ্টা করছেন।
তারা বুঝতে পেরেছেন যে অন্ধের মতো কেজিএফ কপি করে আর লাভ নেই। একদম ঠিক। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে মেলাই, তাহলে দেখব যে সাম্প্রতিক সময়ের বহুরূপী খাদান বা প্রাক্তন এর মতো সিনেমাগুলো এই নতুন ধারারই ফসল। হ্যাঁ, খাদানের মতো সিনেমাগুলো কেন সফল হচ্ছে তার মেকানিজমটা খেয়াল করলে দেখা যাবে এখানে আধুনিক শহুরে নির্মাণের মোড়কে লোকজ সংস্কৃতির একটা চমৎকার মেলবন্ধন ঘটানো হয়েছে। মানে গ্রামের কয়লা খনির রুক্ষ জীবন, সেখানকার মানুষের আবেগ, এগুলোকে এমনভাবে পর্দায় আনা হয়েছে যা গ্রামীণ দর্শকের কাছে যেমন পরিচিত মনে হচ্ছে, তেমনি শহুরি দর্শকের কাছে তা একটা নতুন সিনেম্যাটিক অভিজ্ঞতা তৈরি করছে। একদম ঠিক ধরেছেন। এই পুনরুদ্ধার প্রমাণ করে যে কন্টেন্ট যদি নিজস্ব মাটির হয় এবং তা মৌলিক হয়, তবে বাংলার মানুষ আজও সিনেমা হলে যায়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলা সিনেমা এখন ধীরে ধীরে তার নিজস্ব স্বর খুঁজে পাচ্ছে, যা গ্রামীণ এবং শহুরি উভয় দর্শককেই আবার হলমুখী করার একটা সেতু তৈরি করছে। কিন্তু পরিবর্তন কখনোই রাতারাতি আসে না। এই এক্সপেরিমেন্টাল এবং মাটির কাছাকাছি থাকা ছবিগুলোই আগামী দিনে টলিউডকে বাঁচিয়ে তুলবে। কারণ সিনেমা শুধুমাত্র কয়েক ঘন্টার বিনোদন নয়, এটি একটি সমাজের, একটি সময়ের দর্পণ। আর ঠিক এই কারণেই আজকের এই তথ্যের অনুসন্ধান এতটা গুরুত্বপূর্ণ। একটি ভাষার চলচ্চিত্র শিল্প যদি হারিয়ে যায়, তবে শুধু যে কিছু মানুষের রোজগার বন্ধ হয় তা নয়, বরং সেই সংস্কৃতির নিজস্ব কণ্ঠস্বর, তার ইতিহাস, তার গল্প বলার ধরন সব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। নিজস্ব গল্পগুলো টিকে থাকাটা একটা জাতির অস্তিত্বের প্রমাণ। একটি সমৃদ্ধ অতীতের উপর দাঁড়িয়ে বর্তমানের এই লড়াইটা আসলে শুধু টিকে থাকার লড়াই নয়, বরং নিজেদের নতুন করে আবিষ্কার করার লড়াই। আজকের এই দীর্ঘ আলোচনা শেষে একটি সম্পূর্ণ নতুন এবং ভাবনার উদ্রেককারী প্রশ্ন তুলে ধরা যাক। এতক্ষণ তো বক্স অফিস, হল, ডিস্ট্রিবিউটর এবং ওটিটি নিয়ে নানা বিশ্লেষণ চলল, কিন্তু ভেবে দেখুন তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি এবং নতুন প্রজন্মের ডিজিটাল ডিস্ট্রিবিউশন মডেলগুলো যদি অদূর ভবিষ্যতে এই প্রথাগত সিনেমা হলগুলোকেই পুরোপুরি অপ্রাসঙ্গিক করে দেয়। দারুণ একটা ভাবনার জায়গা। হয়তো ভবিষ্যতে বক্স অফিসের এই পুরনো কাঠামোর ওপর নির্ভর না করেই আঞ্চলিক নির্মাতারা সরাসরি পৃথিবীর যে কোনো প্রান্তের নির্দিষ্ট রুচির দর্শকের কাছে তাদের কন্টেন্ট পৌঁছে দেবেন। তখন কি বক্স অফিস কালেকশন, ফার্স্ট ডে ফার্স্ট শো বা সিঙ্গল স্ক্রিন, এই পুরনো মাপকাঠিগুলো আদৌ আর কোনো অর্থ বহন করবে? তাই তো। নাকি সেই মিত্রা সিনেমার মতো আমাদের সিনেমা দেখার পুরো ধারণাটাই একটা নতুন ভার্চুয়াল মলে পরিণত হবে, যেখানে প্রথাগত স্ক্রিন বলে কিছু থাকবে না, কিন্তু সিনেমা থাকবে সর্বত্র? এই প্রশ্নটি আজকের সবচেয়ে বড় ভাবনার বিষয়। সিনেমা ও সংস্কৃতির এই অনুসন্ধান চলুক। আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ হচ্ছে। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।